জিয়াউর রহমান কি স্লোগান দিয়েছিলেন, না অস্ত্র হাতে হারমান বাহিনীর মোকাবিলা করেছেন? দীর্ঘ সংগ্রামের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুতি নেন। এইসব স্লোগান টোগান এখন আর চলবে না বাংলাদেশে। এখন রাজপথে থেকে দুশ্মনদের মোকাবিলা করতে হবে, প্রতিবেশী রাষ্ট্রের শত্রুদের মোকাবিলা করতে হবে। সরি, আজকে আমরা যে মহান নেতার স্মৃতিচারণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে, তাকে অনেক কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1971-এর মহান যুদ্ধে আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। সেনাবাহিনীর এই অংশের নাম ছিল জেড ফোর্স। জেড ফোর্স জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গলের সমন্বয়। এই ব্রিগেডের 2000 ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না। আমরা তাদেরকে মাত্র 6 সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে। 6 সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে এবং মেজর জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট এলাকাতে বীর বিক্রমের যুদ্ধ করেছে, দেশকে শত্রুমুক্ত করেছে। কিন্তু এই যে রণাঙ্গনে জিয়াউর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার অবহেলিত পরে। আমরা 3 বার ক্ষমতা গিয়েছি, আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারেনি। 71 সালে 18টা জেলা ছিল বাংলাদেশের, একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টা দখল করেছে, সেটি হল সিলেট জেলা। দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট বেঙ্গল জিয়াউর রহমানের নেতৃত্বে। এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না, সিলেটের যারা বিএনপি করে তারাও জানে না। আমরা এইসব কথা তুলে ধরতে পারিনি। সিলেটের বিভিন্ন রণাঙ্গনে যে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন জিয়াউর রহমান, এই সম্পর্কে সিলেটবাসীও জানে না, ইতিহাসে তার স্বীকৃতি নাই। আমরাও এটি প্রচার প্রচারণার জন্য সঠিক ভূমিকা গ্রহণ করতে পারিনি। একটি উদাহরণ দিই, 28শে নভেম্বর তারিখে জ্যোতিগঞ্জের গৌরীপুরে আমরা রক্ষণ মহল স্থাপন করেছি। রাতে খুব সকালে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায়। যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই, প্রথম 2-3 ঘন্টার মধ্যেই 31 পাঞ্জাবের 80 জন নিহত হয়, তাদের কমান্ডার মেজর সরোয়ার নিহত হয়। আমরা তাদের 30 জনকে জীবিত অবস্থায় বন্দী করি। যুদ্ধ শুরু 1 ঘন্টা পরে আমি বাঁদিকের একটি ট্রেঞ্চে অবস্থান করছিলাম, আমার সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলাম। পিছনে তাকিয়ে দেখি আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান এখানে এসেছেন। আমি অবাক হয়ে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন? তিনি বললেন, আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকায় থাকতে পারি না, আমি তোমাদের সাথে যোগ দেওয়ার জন্য এসেছি। এইটা হলো প্রকৃত কমান্ডার। যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয়। শত্রু তার কাছেও বেতার সেট আছে, তাদেরও গোলন্দাজ বাহিনী আছে, আমাদের সাথেও ছিল, বেতার যন্ত্র ছিল। 2-3 মাইল পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল। এক পর্যায়ে আমাদের এই যুদ্ধে আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরের বাড়ি, তিনি ওয়্যারলেস সেটের গোলন্দাজ কামানের অধিনায়ককে নির্দেশ দিয়েছেন গান ফায়ার। শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ফেলো, 1 রাউন্ড গান ফায়ার। সাথে সাথে 6টি গোলা শত্রুর উপরে পড়ল এবং পাঞ্জাবি সৈনিকে অনেকে হতাহত। এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে, ওয়েল ডান, অন টার্গেট, আবার ফায়ার করতে বলছে, রিপিট। আমার এবং আমি মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম, আমার ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ। তিনি যখন গোলন্দাজ বাহিনীকে বলেছিলেন আবার গোলা বর্ষণ করার জন্য,
এই সময় পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করছে, তাদের কামানের একটা মাত্র গোলা এসেছে। এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের 10 গজের মধ্যে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। বেতার সেটে একে অন্যের কথা সেম নেটওয়ার্কে থাকলে শোনা যায়। আমিও শুনছি, মাহবুব আমার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ দেখি মাহবুবের বেতার যন্ত্র বন্ধ। আর্টিলারি অফিসার বারবার জিজ্ঞেস করছে রিপোর্ট রিপোর্ট, অর্থাৎ এই যে গোলা ফেললাম তার ফলাফল কি? কিন্তু মাহবুবের তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। তিনি ইতিমধ্যেই সব হিসাব কিতাবের মধ্যে চলে গিয়েছেন। এই কাহিনী বলার এই কারণ যে পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করেছে, সেটা যদি 100 গজ পশ্চিম দিকে পড়তো তাহলে সেটি মেজর জিয়াউর রহমানের উপরে পড়তো। তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। 10 জন সেক্টর কমান্ডার সবাই ভারতের অভ্যন্তরে তাদের হেডকোয়ার্টারে গিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। পরবর্তীকালে অন্যায়ভাবে বিরুদ্ধ খেতাব নিয়েছেন, তারা কোনো শত্রু সৈন্যের দেখা পাননি। জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি সীমান্তের অভ্যন্তরে না থেকে প্রথম শ্রেণীতে যারা লড়াই করে সেই রেড ফোর্সের সৈনিকদের সাথে তিনি এসে যোগ দিয়েছেন, জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন। এখন রাজনীতিকদের কাছে এই জীবন বিপন্ন করে যুদ্ধ করার কোনো মূল্য নেই। তারা মনে করে তারা ওই যে এয়ার কন্ডিশন রুমের মধ্যে কিংবা সুসজ্জিত একটি মঞ্চে যে নানা ধরনের অলিক কল্প কাহিনী বলেন, সেগুলোই বোধহয় দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেমিক জীবনের বিনিময়ে পরীক্ষা দিতে হয়। দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান এবং জেড ফোর্সের এবং বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে 71 এই দেশকে স্বাধীন করেছে। যখন রাজনীতিবিদের কোনো দিক নির্দেশনা দিতে পারেননি, তারা নিজেরাই দেশবাসীকে অরক্ষিত রেখে পাশের দেশে পালিয়ে গিয়েছেন। সেই সময় মাঠে নেমেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। তিনি বাইরে একটু দাঁড়াও হোল্ড ইউর টাং প্লিজ প্লিজ প্লিজ। যখন প্রয়োজন ছিল এই হারমান বাহিনীকে পথে প্রান্তরে মোকাবিলা করা নির্দেশনা দেন, সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে 5টি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না। তারা কলকাতা এবং আগরতলায় নিয়েছিলেন, এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস। জীবন সকলের কাছে প্রিয়। এই যে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার এবং সৈনিক বৃন্দ জীবন বিপন্ন করে দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ অংশগ্রহণ করেছেন, সেটিতে জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, একটি মুক্ত স্বাধীন দেশ গ্রহণ করার জন্য, এটিকে যদি স্বীকৃত না দেন তাহলে কি ধরনের রাজনীতিক তারা আপনারা বুঝতে পারেন। স্বাধীনতার অবক্ষয়িত পরে দেখা গেল যে রণাঙ্গনে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের কোনো স্বীকৃতি নাই। এবং এই তৎকালীন আওয়ামী সরকারের প্রথম টার্গেট হলো যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান, তাকে সুপারসিড করা হলো একজন জুনিয়র সেনা কর্মকর্তার অধীনে, তাকে সেনাবাহিনীর উপপ্রধান রূপে নিয়োগ দেওয়া হলো। আমরা অনেকে ভেবেছিলাম যে তিনি চাকরি ছেড়ে চলে যাবেন। জুনিয়র আন্ডারে চাকরি করা অত্যন্ত কঠিন, যে কোনো প্রফেশনে। কর্নেল আকবর হোসেন তৃতীয় ওয়েস্ট বেঙ্গলের একজন সেনা কর্মকর্তা ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতে সেই বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি স্বাধীনতার অবহিত পরে 72 সালে আর্মি থেকে রিজাইন করলেন এবং তিনি মাঝে মাঝে এসে আমি 72, আমি 73 এবং 74 এই 2 বছরের 1.5 বছরে আমি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান তার একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর দেখি 2 দিন পরে আসে আর জেনারেল জিয়াকে বলে, স্যার এখান থেকে রিজাইন দিয়ে দেন, আসেন আমরা রাজনীতি করি। উনি ইউপিপিতে জয়েন করেছেন, সেখানকার ভাইস প্রেসিডেন্ট। তো এই আমার সামনে তিনি এসব পরামর্শ দিচ্ছেন। জেনারেল জিয়ার অসীম ধৈর্য। তিনি বলেন, আচ্ছা দেখি আরো দেখি। আমরা যখন ধরে নিয়েছি যে এই সরকারের আমলে তার আর কোনো পদোন্নতি হবে না, স্বাধীনতার
ঘোষক হিসাবে তার কোনো পুরস্কার তার ভাগ্যে নেই। কিছুদিন পরে, 2-1 বছরের পরে দেখা গেল যে তার অসীম ধৈর্য বিজয়ী হয়েছে, দেশ দুঃশাসন মুক্ত হয়েছে এবং জনগণ 7 নভেম্বরের বিপ্লবের মাধ্যমে আবার জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। আমি তার একান্ত সচিব হিসেবে লক্ষ্য করেছি, কোন পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই। আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস, তিনি অপেক্ষা করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আমাদের ধর্মগ্রন্থে আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আল্লাহ তাআলাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন। এখন আমরা অনেকে ভেবেছিলাম এই শেখ হাসিনার শাসন না জানি কত বছর থাকে। এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আমি 6 মাস আগে বলেছিলাম, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, তবুও আমার মুখ থেকে বের হয়েছিল যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার হয়ে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে যে এই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়।